সো দেখো হারাপ্পান সিভিলাইজেশন কাকে বলে আমি তোমাদেরকে পড়িয়েছি। এরপর যেটা আমি বলছি এটা হচ্ছে যে হারাপ্পান সিভিলাইজেশন, ঠিক আছে। তো হারাপ্পান সিভিলাইজেশন কেমন ছিল 1921 থেকে 1922 রেসপেক্টিভলি, অ্যান্ড হারাপ্পান সিভিলাইজেশন কেমন ছিল সেটা নিয়ে আমি তোমাদেরকে এখন এবার একটু বলবো, ঠিক আছে। তো অ্যানসিয়েন্ট সাইটস অফ হারাপ্পা অ্যান্ড মহেঞ্জোদারো তখনকার দিনে ডিসকভার হয়েছিল, কখন হয়েছিল 1921 থেকে 22 সেই জায়গাটা তোমরা একটু পড়বে। এবং ইনিশিয়ালি এই সিভিলাইজেশনটাকে আমরা বলে থাকি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ওকে। বাট লেটার মেনি সাইটস অফ দিস সিভিলাইজেশন, কিন্তু পরে এই সিভিলাইজেশনটা খুঁজে পাওয়া যায়নি ইন্দাস ভ্যালিতে, অন্য একটা হারাপ্পা বলে একটা জায়গাতে এই সিভিলাইজেশন খুঁজে পাওয়া গেছিলো, সেজন্য এটাকে আমরা বলে থাকি হারাপ্পান সিভিলাইজেশন, ঠিক আছে। তো হারাপ্পান সিভিলাইজেশন যেটা প্রথম ডিসকভার হয়েছিল, আর হারাপ্পা হচ্ছে লার্জেস্ট সব থেকে আর্কিওলজিক্যাল সাইটস অফ দ্য সিভিলাইজেশন, ঠিক আছে। এরপর দেখো ডিসকভারি অফ হারাপ্পান সিভিলাইজেশন। হারাপ্পান সিভিলাইজেশন কে ডিসকভার করেছিল, তো এখানে দেখো 3-4 জনের নাম লেখা আছে। যেমন চার্লস মেসন প্রথম ডিসকভার করেছিল, মানে চেষ্টা করেছিল ডিসকভার করার, কিন্তু সে আলটিমেটলি পারেনি। তারপর দেখো আলেকজান্ডার কানিংহাম, উনিও চেয়েছিলেন ডিসকভার করতে, কিছু হারাপ্পান সিভিলাইজেশনের কিছু এক্সকাভেশনস কিছু বার করে কিছু ডিসকভার করতে চেয়েছিলেন, পটারি হুইলসের মাধ্যমে কিছু খুঁজে পেয়ে উনি ডিসকভার করার চেষ্টা করেছিলেন, বাট হি অলসো ফেল্ড। অ্যান্ড লেটার অন ইন 1920 দয়ারাম সাহনি বিগ্যান এক্সকাভেশনস ইন হারাপ্পা, ঠিক আছে। তারপরে দেখো যে 1924-এ এক্সকাভেশনস করাতে মানে দয়ারাম শাহেরই উনি পেয়েছিলেন এক্সকাভেশনস হারাপ্পা, মানে হারাপ্পা এক্সকাভেশনস আরম্ভ করেছিলেন দয়ারাম শাহিনী। তারপর যেটা হচ্ছে যে তারপর যিনি স্টার্ট করেছিলেন সেটা হচ্ছে জন মার্শাল। 1924 সালে উনি হারাপ্পান এবং মহেঞ্জোদারো সিভিলাইজেশন আলটিমেটলি পেয়েছিলেন, ঠিক আছে, জন মার্শাল 1924। এটাই হচ্ছে ডিসকভারি। এরপর দেখো আমরা হারাপ্পান সিভিলাইজেশনকে কেন প্রোটো হিস্টোরিক সিভিলাইজেশন বলছি, এটার ব্যাপারেও এখানে অনেক কিছু লেখা আছে, যে কারণ হারাপ্পান সিভিলাইজেশনের তখনকার দিনের লোকেরা দে নিউ হাউ টু রাইট, সো দিস সিভিলাইজেশন ইজ নোন অ্যাজ প্রোটো হিস্টোরিক সিভিলাইজেশন, ওকে। তারপর দেখো লেখা আছে এই সিভিলাইজেশনকে ক্যালকোলিথিক সিভিলাইজেশন বলছে। তো কেন ক্যালকোলিথিক সিভিলাইজেশন বলছে না, তখনকার দিনে কী হতো, কপার এবং ব্রোঞ্জের ইউজটাই বেশি ছিল, সেই জন্য আমরা এটাকে বলে থাকি ক্যালকোলিথিক সিভিলাইজেশন, অ্যাজ অ্যাট টাইম পিপল নো টু ইউজ কপার অ্যান্ড ব্রোঞ্জ অনলি, ফর দিস দ্য সিভিলাইজেশন ইজ নোন অ্যাজ ক্যালকোলিথিক সিভিলাইজেশন, ওকে। So it is occur between 2600 to 1800 BC, okay. Then দেখো এটা হলো এর ব্যাপারে আমি যা এখন বললাম, এর ব্যাপারে কিছু কোশ্চেন আনসার পয়েন্টস আমি অলরেডি কপিতে তোমাদের লিখে দিয়েছি। এর পরের পেজে আমি যাচ্ছি, দেখো এখানে লেখা আছে এক্সটেন্ট অফ হারাপ্পান সিভিলাইজেশন, মানে হারাপ্পান সিভিলাইজেশন কত দূর অবধি পৌঁছেছিল। তো 7000 স্কোয়ার কিলোমিটার অবধি হারাপ্পান সিভিলাইজেশন এগিয়েছিল, এবং সেটা অনেকটা দূরই এগিয়েছিল, ঠিক আছে। তো 7000 স্কোয়ার কিলোমিটার অনেকটা দূর অবধি হারাপ্পান সিভিলাইজেশন এগিয়ে গেছিলো এটা নিয়ে, এবং ইস্ট অফ দিল্লি অবধি পৌঁছে গেছিলো, ঠিক আছে। এই জায়গাগুলো তোমরা পড়বে, আন্ডারলাইন পোর্শনগুলো। তারপর দেখো যে পেজটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে টাউন প্ল্যানিং। তখনকার দিনে হারাপ্পান সিভিলাইজেশনের যে একটা টাউন তৈরি করা হয়েছিল, হ্যাঁ, হারাপ্পান সিভিলাইজেশনের টাউনটাকে যে প্ল্যানিং করে তৈরি করা হয়েছিল, কিভাবে তৈরি করা হয়েছিল, সেই আরবানাইজড কিভাবে করা হয়েছিল সেই নিয়ে এখানে লেখা আছে, ঠিক আছে। তো দেখো এখানে লেখা আছে যে ইট ওয়াজ দ্য হারাপ্পান সিভিলাইজেশন দ্য সিটিজ ফার্স্ট টাইম ডেভেলপড দেয়ার এন্টায়ার ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ওকে। Therefore this phenomena is known as fast urbanization
ফাউন্ড ইন হারাপ্পান সিভিলাইজেশন। তাহলে ফার্স্ট আরবানাইজেশন আমরা খুঁজে পেয়েছিলাম কোথায় না হারাপ্পান সিভিলাইজেশনে। মহেঞ্জোদারো and Harappa were the two large sites of Harappan civilization. Okay, two large sites, two towns were planned. Mohenjo-daro and Harappa were the two towns which were planned to make and as an Harappan civilization. Okay, Mohenjo-daro and Harappa were the two planning cities or largest cities at that time which were planned to make urbanized. Understand? তো দেন তারপরে কিছু লোথাল এবং কালীবাগান বলে কিছু আরও সিটিস তৈরি করা হয়েছিল। তারপর হারাপ্পান সিভিলাইজেশন দেখো কিছু there was an existence of small and other big cities also. Okay, so in the Harappan cities the residential areas were used to split into two zones. Okay, there was an elevated place also in those cities, and that elevated place or the roof of those residential areas are called as citadel. Okay, so what is citadel? That can be a question. Citadel কাকে বলে সেটা নিয়ে একটা কোশ্চেন হতে পারে, ঠিক আছে। দেন দিস ওয়াজ সিচুয়েটেড অন দ্য পোডিয়াম। পোডিয়াম মিনস সিটাডেলের ওপর, মানে ধরো ছাদের ওপর যদি কিছু তৈরি করা হয় তখন সেটাকে আমরা বলছি পোডিয়াম। তো এরকমভাবে দেয়ার ওয়াজ অ্যান রেক্টাঙ্গুলার পোডিয়াম ওয়াজ অলসো ইউজ টু মেড দেয়ার আফটার দ্য সিটাডেল। পোডিয়ামও তৈরি করা হতো, সিটাডেল মানে রুফ মানে ছাদের ওপর একটা বড় করে পোডিয়াম তৈরি করা হতো। তারপর দেখো কিছু ইম্পর্টেন্ট রেসিডেন্সিয়াল প্লেসের কথা বলা হয়েছে, তারপর কিছু প্রিন্সিপাল রেসিডেন্সিয়াল এরিয়াজ অ্যান্ড সিটিজের কথা বলা হয়েছে, হাউসেসের কথা বলা হয়েছে, টাউন্সের কথা বলা হয়েছে, যেগুলো এখানে তখনকার দিনে তৈরি হয়েছিল হারাপ্পান এবং মহেঞ্জোদারো সিভিলাইজেশনে। এরপর দেখো টু গেটওয়েজ, যেটা হচ্ছে এন্ট্রি অ্যান্ড এক্সিট ছিল হারাপ্পান সিভিলাইজেশনের, নর্থ অ্যান্ড ওয়েস্ট অফ দ্য সিটি। তারপর দেখো লেখা আছে ওখানে they used to build huge water tank there which built of burnt bricks and মানে তারা এমনকি অনেক রকম মানে ট্যাঙ্কও তৈরি করতো যেটা ব্রিক দিয়ে মানে পোড়া ইট দিয়ে তৈরি, সেরকম ট্যাঙ্কও তখনকার দিনে তৈরি ছিল সেখানে। এবং আরও কিছু ওয়াটার ট্যাঙ্ক অ্যান্ড বাথরুম পারপাসের জন্য কিছু ট্যাঙ্ক তৈরি করা হয়েছিল সেখানে। Small rooms were also located near the tank. Most probably these rooms were used as a great bath as reserved for the use of cities of distinguished elites. Okay, so ওই যে স্মল রুমস কিছু ওয়াটার ট্যাঙ্কের পাশেও তৈরি করা হয়েছিল যাতে সেটাকে বাথ মানে চান করার পর সেখানে জামা কাপড় চেঞ্জ করা যায়, সেই হিসাবে তৈরি করা হয়েছিল। তারপর দেখো হারাপ্পান সিভিলাইজেশনে কিছু ফুড গ্রেনসের জন্য আলাদা করে ঘর তারা স্টোর করতো, তার জন্য দিস রিসেম্বল দে হ্যাভ অ্যান্ড ব্রিক বিল্ড হাউসেস ওয়ার অলসো দেয়ার ইন হারাপ্পা। দেন দে হ্যাভ গ্র্যানারি অলসো টু স্টোর গ্রেনস। 12 huge shelves which were arranged in 2 rows. Granaries were there where they used to store grains. They have the space for ventilation also. Okay, they used to store food grains which was dry and fresh. Then most probably another huge citadel was also found there in the Mohenjo-daro. Okay, in Mohenjo-daro also there was not any common residential houses, but in Mohenjo-daro we can find many buildings were there, many large buildings were there which were used for mainly in occasional purpose or festivals, where people used to gather there for making festivals or for celebrating any occasions. মানে মহেঞ্জোদারো যে সিটিটা ছিল সেখানেও আমরা কিছু বিল্ডিংস খুঁজে পেয়েছিলাম যেখানে পিপলরা মানে বিল্ডিংস খুঁজে পেয়েছিলাম যে বিল্ডিংসগুলো ছিল প্রচুর বড় বড় বিল্ডিংস, এবং সেই বিল্ডিংসগুলো মেনলি কোন পারপাসে ইউজ হতো না, ফর এনি অকেশন, কোনো অকেশনের জন্য বা কোনো ফেস্টিভ্যালের জন্য ইউজ হতো।
তো যখন যেখানে where many people used to gather, যেখানে অনেক পিপিল এসে গ্যাদার করতো এবং খাওয়া দাওয়া করতো, একসাথে মিলিত হতো, তো সেই তার জন্য সেই মহেঞ্জোদারোতে কিছু বিল্ডিংস তৈরি করা হয়েছিল where people used to gather there during festivals. ওকে, দেন তাহলে এইগুলো হচ্ছে টাউন প্ল্যানিং যে ব্যাপারটা ছিল তখনকার দিনে মহেঞ্জোদারো হারাপ্পা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা একটু খেয়াল করবে। এরপর দেখো আরও এখানে কিছু পয়েন্টস আছে, যেমন দেখো এখানে লেখা আছে নাম্বার অফ ওয়াইড কনস্ট্রাক্টেড, তখনকার দিনে সেখানে রোডস ছিল অনেক, ঠিক আছে, অনেক রাস্তা আমরা রোডস খুঁজে পাই। তারপর সেখানে কিছু আরবান স্ট্যান্ডার্ড অফ লিভিং খুঁজে পাই, সেখানে কিছু ধরো নর্থ সাউথ কিছু কমার্শিয়াল প্রসপারিটিও পাই, কমার্শিয়াল কাজকর্ম সেখানে হয়, ঠিক আছে। এরপর দেখো ভিলেজেস কিছু মানে যারা মিডিল প্রপোর্শনের লোক তারাও সেই মহেঞ্জোদারোতে থাকতো, আবার যারা একটু বড় লোক তারাও সেখানে বাস করতো, ঠিক আছে। তো এরকম মানে একটা একটা ওয়েল খুঁজে পাওয়া গেছিলো, দেখো কত বড় ওয়েলটা, হ্যাঁ। তো সেখানে কি কি হতো, হুইট, বার্লি এরকম আরও ধরনের মাস্টার্ড, প্যাডি এগুলো ওখানে তৈরি হতো, ঠিক আছে। তো এই সব নিয়ে তোমরা একটু করবে, দেখবে এই জায়গাটা যে টাউনটা কীভাবে প্ল্যান ছিল সেটা এখানেও বলা আছে। এরপর তারা মেনলি এগ্রিকালচারের ওপর ডিপেন্ড ছিল হারাপ্পানের পিপিলরা, তারা দে ইউজ টু ডোমেস্টিকেটেড করতো এনিম্যালস, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমরা একটু দেখবে, এগুলো সবই টাউন প্ল্যানিংয়ের মধ্যে পড়ে। এরপর দেখো আমি একটা তোমাদেরকে কপি পেজ দেখাচ্ছি, দেখো এখানে লেখা আছে যে হোয়েন অ্যান্ড হাউ দ্য আর্কিওলজিস্ট ডিসকভার দ্য হারাপ্পান সিভিলাইজেশন। তো এরকম ধরনের কোশ্চেন যেটা তোমাদের এক্সামে আসতে পারে আমি করে দিয়েছি, ঠিক আছে। দেন হোয়াট ইজ হারাপ্পান সিভিলাইজেশন, হারাপ্পান সিভিলাইজেশনটা কী, ঠিক আছে। তো হারাপ্পান সিভিলাইজেশন কি না, প্রথম হারাপ্পান সিভিলাইজেশনকে ইন্দাস সিভিলাইজেশন বলা হতো, তারপর সেটাকে পরে হারাপ্পান সিভিলাইজেশন হিসেবে নাম দেওয়া হয়েছিল। তারপর নেম দ্য লার্জেস্ট সিভিলাইজেশন ফাউন্ড বাই দ্য আর্কিওলজিস্ট। Okay, then Harappa was the largest civilization at that time found by the archaeologists. তারপর দেখো why Harappan civilization called proto-historic civilization, because at that time people know how to write. Okay, so what is then Chalcolithic civilization? Then the people used to, when you know to use copper and bronze, so at that time those civilization is called Chalcolithic civilization. Okay, so this type of question may come in your exam, so I also make questions from those areas, important areas, জানে আমি সেই জায়গাগুলো থেকেও কোশ্চেন করে দিয়েছি, যেটা আমি তোমাদেরকে এক্ষুনি পড়ালাম সেখান থেকে তোমাদের আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্সও করে দিয়েছি। এরপর দেখো কতদূর এক্সটেন্ট আছে হারাপ্পান সিভিলাইজেশন সেটা এখানে আমি লিখে দিয়েছি। ডিসকভারিটা কিভাবে হলো যেটা আমি এক্ষুনি বললাম, হাউ দ্য হারাপ্পান সিভিলাইজেশন ডিসকভার্ড, এই জায়গাটা একটু পড়বে পয়েন্টসগুলো। এরপর দেখো টাউন প্ল্যানিং, হাউ ওয়াজ দ্য টাউন প্ল্যান্ড ইন হারাপ্পা, হ্যাঁ। তো সেটা নিয়ে তোমাদেরকে আমি এক্ষুনি বলে দিলাম যে কীভাবে টাউনটা প্ল্যান্ড হয়েছিল, সেটা নিয়ে কিছু পয়েন্টস আমি তোমাদেরকে এখানে লিখে দিয়েছি, ঠিক আছে। এটা একটু দেখবে, ঠিক আছে, নোট ডাউন করবে পয়েন্টসগুলো কপিতে, ঠিক আছে। তো এরপর আর কিছু নাই, আমি তোমাদেরকে মেন যে জিস্ট একটা বলে দিলাম এবং সেটা নিয়ে তোমাদেরকে আমি পয়েন্টস, কোশ্চেন অ্যান্সার সব তৈরি করে দিলাম। তোমরা এই জায়গাগুলো একটু রিডিং করবে, নোট ডাউন করবে পয়েন্টসগুলো কপিতে, ওকে। দেন ইট উইল বি হেল্পফুল ফর ইয়োর এক্সাম, ওকে।